হরে কৃষ্ণ। আমি রুমকি চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। অনেক দিন পর কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো দেখো এখন বাজে অর্ধেক রাত, মানে 12টা, তো 12:30 মতো। তো দেখো চলে এসেছি কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে। হ্যাঁ, তো এবার আমরা রামপুরহাট স্টেশন থেকে কিন্তু যাব ট্রেন ধরে হাওড়া স্টেশন। তো আমরা কিন্তু মোটামুটি হাওড়া স্টেশন চলেও এসেছি। আমি জানি তোমাদের সবার মনেই কৌতূহল যে আমরা কোথায় যাচ্ছি। আরে বলছি বলছি দাঁড়াও, অত ব্যস্ত কিসের, শুনবেই তো। তো দেখো আমরা এখানে মানে যখন আমরা হাওড়াতে নেমেছিলাম সকালবেলা, তো তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই দেখো রাস্তা সব কিছু ভেজা, জল জমেও রয়েছে। তো আমরা কিন্তু এখানে হাওড়ায় নেমে এখানে প্রথমে কিন্তু গঙ্গাতে স্নান করে নিয়েছিলাম, সকালবেলায় সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো হাওড়া ব্রিজ, আমরা এখন চললাম গাড়ি নিয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব। আমরা যাচ্ছি এখান থেকে কলকাতা স্টেশন। তো কলকাতা স্টেশন থেকে আমাদের কিন্তু দুপুর 12টার সময় ট্রেন রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক দিন পর, অনেক বছরের ইচ্ছে কিন্তু আজকে আমার পূরণ হতে চলেছে। তো রাধারানীর কৃপা না হলে কিন্তু কখনোই বৃন্দাবন যাওয়া হয় না। জগন্নাথের দেবের কৃপা না হলে কিন্তু পুরী যাত্রা হয় না। ঠিক সেই রকমই কিন্তু অনেক ভগবানের কাছে প্রার্থনা করে, দেবী রাধারানীরকে ডেকে, দেবী রাধারানীর কাছে দিন রাত প্রার্থনা করে তারপরে কিন্তু দেবী রাধারানী আমাদের ওপর কৃপা করেছে। আর তাই কিন্তু আমরা চললাম আজকে বৃন্দাবন ধাম। তো আমরা এখন যাচ্ছি। দেখো আমরা যেতে যেতে সকালবেলার কলকাতার ওয়েদার খুব সুন্দর। তো আমরা সেটাই ফিল করতে করতে কিন্তু আমরা যাচ্ছি কলকাতা স্টেশন। আর আমরা কিন্তু এখানে পৌঁছেও গিয়েছি। তো আমরা কিন্তু যাচ্ছিলাম 6 জন, মানে আমি, তোমাদের দাদা ভাই, আমার বাবা মা, সঙ্গে ছিল মাসি আর মাসির ছেলে ভাই। তো আমরা সব কিছু লাগেজ টাগেজ নিয়ে আমরা কিন্তু কলকাতা চলে এসেছি। আর আমরা যেদিন যাই সেদিন কিন্তু ছিল নৃসিংহ চতুর্দশী। তো আমরা কিন্তু বাড়িতে থাকলে নৃসিংহ চতুর্দশী নির্জলা উপবাস করি, কিন্তু যেহেতু আমাদের জার্নিটা ছিল প্রায় 26 ঘন্টার মতো, তাই কিন্তু আমরা কেউই সেদিন নির্জলা উপবাস ছিলাম না, আমরা কিন্তু ফলাহার করেছিলাম। তো এইগুলো কিন্তু আগের দিন আমরা সব কিছু ভগবানকে দিয়েছিলাম, গোটা গোটা ফল ভগবানকে নিবেদন করেছিলাম। তারপরে সেই ফলগুলো কিন্তু আমরা নিয়ে গেছিলাম। আর আমাদের ট্রেন আসতে যেহেতু দেরি ছিল, তাই আমরা কিন্তু স্টেশনে বসেই প্রসাদ পেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। তো জপা করছিলাম, আমাদের জপা কমপ্লিটও হয়ে গেছে। দেখো মাসি এখানে জপা করছিলেন। আর আমার যেহেতু সময় কাটছিল না, তাই আমি কিন্তু মাসির হাতে, মায়ের হাতে কিন্তু সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর আমিও কিন্তু 2 হাত ভরে খুব সুন্দরভাবে মেহেন্দি পরেছিলাম। তো তারপরে দেখো আমরা অনেকটা পথ চলে এসেছিলাম। ওই দূরে পাহাড় আর গাছপালা, চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে আমাদের ট্রেনটা যাচ্ছে। এই দুর্গম পথ কখন পৌঁছবো দেবী রাধারানীর কাছে জানি না। আমরা এই প্রকৃতির সৌন্দর্য, মানে প্রকৃতির এই সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওপরে শুয়ে পড়েছে, মানে ঘুম তো হবে না, সবাই এক্সাইটেডমেন্ট কিন্তু যে আমরা কখন ধাম পৌঁছবো। তো দেখো যাই হোক, রাতের বেলা কিন্তু সবাই সাবু প্রসাদ পাচ্ছিল। আর মায়ের শরীরটা যেহেতু অসুস্থ, মাকে তো মেডিসিন নিতেই হয়, তাই জন্য মা এখানে ওষুধ পাচ্ছিল। আর এখানে সবাই সাবু, মানে সাবু ভেজা আর কি, এটাও কিন্তু প্রসাদ। তো সাবু প্রসাদ পাচ্ছিল। আর আমরা কিন্তু সবাই উপরে উঠে পড়েছিলাম, কারণ কি আমি তো সাবু প্রসাদ পাই না, তাই জন্য আমি অল্প মতো ফল পেয়েছিলাম। তো এইভাবে যেতে যেতে আমরা, রাতের বেলায় ঘুম তো হবে না, যাই হোক চলো রাতটা কোনো রকমভাবে কাটাচ্ছিলাম। আর আমি যেহেতু বেনারস কখনো যাইনি, তাই আমি ঘুমোচ্ছিলাম না, তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম কি বেনারস স্টেশন আসলে যেন আমায় ওঠায়। কারণ কি আমি কিন্তু এই ট্রেনের ওপর থেকেই বেনারসের গঙ্গাকে প্রণাম করছিলাম, আর এটাই বলছিলাম যেন তুমি আমাদের ওপর কৃপা করো, যেন নেক্সট ট্রিপ আমাদের বেনারস হয়। কারণ কি এখান থেকে ট্রেনের ওপর থেকে দেখছিলাম জানালা দিয়ে, তো মনটা খুব খারাপ করছিল, মনে হচ্ছিল যে নামি। কিন্তু যাই হোক, আমাদের একটু ভুলের জন্য আমরা কিন্তু বেনারস যাবার সময়ও নামিনি, আর ফেরার পথেও কিন্তু আমরা নামতে পারিনি। তো যাই হোক, আমি নমঘাটটা দেখেছিলাম অনেকের ফোনে, ইউটিউবের ভিডিওতে, তো ওইদিকে পাইনি, বাট এইদিকে কিন্তু দেখো ওই দূরে নমঘাটটা দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমরা ট্রেন থেকেই দর্শন করলাম বেনারস।
মা গঙ্গাকে দর্শন করলাম। তারপরে দেখো রাত পেরিয়ে কিন্তু আমাদের সকাল হয়ে গেছে। সকালবেলায় সবাই ব্যস্ত নিজের নিজের কর্মে। এখানে মা জপা করছিল, আমরাও জপা করে নিয়েছিলাম। তো তারপরে আমরা কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব দেবী রাধারানীর কাছে। ভগবানের অশেষ কৃপা এবং দেবী রাধারানীর কৃপা, তাই কিন্তু আমরা বৃন্দাবন পৌঁছে যাব আরেকটু পর। তো দেখো এখানে সমস্ত লাগেজ কিন্তু আমাদের এখানে সব কিছুই সিটের ওপর রেখে দিয়েছি, কারণ কি আমরা প্রায় চলেই এসেছি মথুরা স্টেশন। এবার আমাদের নামবার পালা। খুব মনের মধ্যে এত আনন্দ, কি কী করে বোঝাবো তোমাদেরকে, মানে আমি এখন ভয়েস দিতে গিয়ে মানে কি বলবো গুছিয়ে ঠিক বলতে পারছি না তোমাদেরকে, মানে আমি এতটাই ভেতর থেকে আনন্দ। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে এখানে আগে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করে নিয়েছিলাম যে দেবী রাধারানী অবশেষে আমাদেরকে কৃপা করেছেন। আর ট্রেন থেকে নেমেই দেখছিলাম যে এখানে ওনারা গপুকে নিয়ে যাচ্ছিলেন, তাই গপুদের সঙ্গে দেখা হয়ে গেল। যাই হোক, ট্রেন থেকে নেমেই গপুদের দর্শন পাবো এটা কিন্তু ভাবিনি। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। আর বাইরের দিকে বেরিয়ে এখানে আমরা গাড়ি বুক করব। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখানে কিন্তু যখন তোমরা ট্রেন থেকে নেমে গাড়িটা বুক করবে তখন কিন্তু ওনারা অনেক ভাড়া বলবে, তো সেটা কিন্তু একটুখানি বার্গেনিং করে নিতে হয়, নয়তো ভাড়া কিন্তু ওনারা অনেকই বলে। অ্যাকচুয়ালি ভাড়া কিন্তু 50-60 টাকা এরকম, মানে মথুরা স্টেশন থেকে বৃন্দাবন পর্যন্ত 50, 40, 60 এরকমই নেয়। কিন্তু যদি তোমরা একটু দাম দর না করে নাও তাহলে কিন্তু ভাড়াটা অনেকই পড়ে যায়। তো যাই হোক, আমরা এখানে অটোর মধ্যে সমস্ত কিছু আমাদের লাগেজগুলো তুলে নিলাম, এরপরে আমরা যাব। তো বৃন্দাবনের রাস্তা দেখছিলাম মানে যেতে গিয়ে, আর ভেতরটা বারবার কেঁপে উঠছিল। আমরা বৃন্দাবন ধাম এসে গেছি। चाहे वृंदावन हमसे दूर है पर हमको जाना तो जरूर। বৃন্দাবন ঢুকতে গিয়ে এই প্রথম গেটটা দেখে মনটা একেবারে শান্ত হয়ে গেল, মনে হলো যাক এবারে এসেছি। তো আমরা কিন্তু বৃন্দাবনে এখানে আমরা ইস্কন মন্দিরের পাশেই ছিলাম। আমরা কিন্তু রুমে এসে এতটুকু কিন্তু সময় নষ্ট করিনি, কারণ কি আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ কি যখন আমরা আশ্রমে রুম নিয়েছিলাম, তোমাদেরকে রুমটা শেয়ার করা হয়নি। তো আমি যখন আশ্রমে এসেছিলাম তখন কিন্তু মা ওখানেই আরও অন্য কোনো মহিলাদের কাছ থেকে বা ওখানে মাতাজিদের কাছ থেকে কিন্তু এই অনিরুদ্ধ আচার্যর আশ্রমের কথা শুনেছিলেন, কি আমাদের রুম থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। তো মা বললো যে তাহলে চেঞ্জ করে নিয়ে চল আমরা সেখান থেকেই আজকে অনিরুদ্ধ আচার্যর আশ্রমটা দেখে আসি। তো সত্যি এই আশ্রমের মধ্যে এসে মানে খুব ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে এখানে অনিরুদ্ধ আচার্য আশ্রমটা খুব সুন্দরভাবে বানিয়েছেন, আর এটাও কিন্তু বৃদ্ধাশ্রমও। উনি কিন্তু প্রত্যেক দিন বহু মানুষকে অন্ন সেবা দিয়ে কিন্তু উনি সেবা করছেন, অন্নদান করছেন, ফ্রিতে অন্নদান করছেন। এবং এটা বৃদ্ধাশ্রম যেহেতু, তাই অনেক বৃদ্ধ মায়েদেরও কিন্তু তিনি এখানে রাখেন এবং সেবা করেন সেই মায়েদের। তো দেখো খুব সুন্দর এখানে রাধাকৃষ্ণ রয়েছে, আর তার পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ, আর তার পাশে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা। তো এখানে খুব সুন্দর দর্শন করলাম, খুব ভালো লাগছিলো ভগবান দর্শন করে। আর এখানে প্রত্যেক দিন আমরা গিয়ে যেটা জানতে পারলাম যে প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধে পর্যন্ত যতক্ষণ মানুষজন আসতে থাকে উনি কিন্তু এখানে অন্নদান করেন। প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে অন্নদান করান। তার মধ্যে থাকে রুটি, অন্ন, ডাল আর এক রকমের সবজি, কখনো কখনো হয়তো মিষ্টিও থাকে, এরকমটাই শুনলাম এখানে আসার পর। তো তারপরে ওখানকার আশ্রমের অনেক যারা ছিলেন তারা বললেন যে অনিরুদ্ধ আচার্য আসবেন, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে গিয়েছিলাম কি ওনাকে একবার দর্শন পাওয়ার জন্য। আর এই যে এই রুমগুলো দেখছো, এই রুমগুলো কিন্তু যে এই যে বৃদ্ধ মায়েদেরকে রেখেছেন সেটা কিন্তু যেমন তেমনভাবে নয়, খুব সুন্দরভাবে প্রত্যেকটা রুম কিন্তু এসি কামরা ছিল। আর প্রত্যেকটা
বৃদ্ধ মায়েদের মাথার কাছে সুন্দর সিংহাসনে গোপুসোনাও ছিল, কারণ কি প্রত্যেকটা মা কিন্তু গোপুসোনার সেবা করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।